গভীর সকাল। সেই সাথে আমাদের যুক্তরাষ্ট্রে এখন সন্ধ্যা ৬টা, বাংলাদেশে তো ভোর ৪টা হবে। কিন্তু বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মানে যে বিষয়গুলো এখন সরাসরি হচ্ছে সেনাবাহিনী সম্পর্কে কিছু বলবেন, শুনতে পাচ্ছি মহোদয় আপনি বলুন। আজকে কুমিল্লা মুরাদনগরের যে ঘটনা ঘটে গেছে, জাতিসংঘ এটার পদক্ষেপ নেওয়ার কোনো ক্ষমতা আছে কি? ওদের কি যোগ্যতা আছে? যদি যোগ্যতা থাকে তাহলে অতি বিলম্বে এটা সমাধান চাই। ওকে। ধন্যবাদ আমাকে জানানোর জন্য যে আপনারা আমার কথাগুলো শুনছেন এবং সরাসরি আমাকে দেখতেও পাচ্ছেন। আমি সাধারণত এই সময়ে কখনো লাইভে আসি না। আমার যারা অনেকে আমাকে লাইভে দেখতে চান, শুনতে চান তাদের অনেককেই এই মুহূর্তে হয়তোবা পাওয়া যাবে না। কিন্তু সেটা বিষয় নয়। মূল বিষয় হলো আজকে বাংলাদেশে যে সকল ঘটনাগুলো ঘটে গেল বা ঘটছে সেই সকল নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আমরা কি ভাবছি, সাংবাদিকরা কি ভাবছে, বিভিন্ন মানুষ কি ভাবছে সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা। আজকে শনিবার সন্ধ্যা ৬টা বাজে আমার এখানে। আ তা আজকে সকাল থেকে যে বিষয়টা সকলের মন খারাপের চরম পর্যায়ে পৌঁছে গেছে সেই বিষয়টা হলো মুরাদনগর। মুরাদনগরের ঘটনা নিয়ে একজন প্রাক্তন কূটনীতিবিদ উনি ইতিমধ্যে অনেকগুলো পোস্ট করেছেন। সেই একটি পোস্টে উনি লিখেছেন, মুরাদনগর নিয়ে আবারও লিখতে হচ্ছে। বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয়। কিন্তু এমন জানোয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি। জঙ্গি ইউনূস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেলল দেশটাকে। আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ। যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন। হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে। এখন থেকে বিদেশিদের বলতে থাকুন, তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যদি পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সহায়তায় না আসে তাহলে বাংলাদেশের মানুষ যদি তার দেশকে ফিরিয়ে আনার জন্য নতুন কিছু চিন্তা করে তখন কিছু বলতে পারবে না। এ দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা দেশ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। মহোদয়, আমার জন্ম ৩৫ বছরের উপরে হয়ে যাবে। এরকম কলঙ্কিত দিন দেখতে পাইনি, কিন্তু ইউনূসের আমলে এই অবস্থা আমরা দেখেছি। শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল। শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল যেরকম একটি সত্য কথা। কিন্তু ডক্টর ইউনূসের এই আমলে বাংলাদেশকে একটি সাজানো গুছানো বাংলাদেশকে যে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। দ্বারপ্রান্তে বলবো, ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত সেটাই বলবো। কিন্তু সেই সাথে যে কথাটা এখন আরো বলতে চাই সেটা আপনারা জানেন যে এই মুরাদনগরের ঘটনার সাথে সাথে আরো একটি ঘটনা ঘটেছে। সেটা হলো, সেটা কোথায় ঘটলো? সেটা ঘটলো লালমনিরহাটে। তারাও হিন্দু এবং নাপিত নরসুন্দর পিতা এবং পুত্রকে চুল কাটার পর টাকা না দেওয়ার জন্যে অনর্থকই ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা তুলে তাদেরকে প্রথম মারা হয় এবং তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সে পুলিশও খুব মজা করে তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। এখনো পর্যন্ত বোধহয় জামিন হয়নি। সেটা সেই ঘটনা আপনারা ইতিমধ্যে জানেন এবং দয়া করে মতামত না বলে স্টেট ডিপার্টমেন্ট গেছে। মাহফুজ আলম, আপনাকে একটা কথা বলি। আপনি মনে হয় অনেক ভালো বুঝেন। আমি এখন লাইভ করছি, আমি তো এখন স্টেট ডিপার্টমেন্টে নই এবং এটা শনিবার। এখানে স্টেট ডিপার্টমেন্ট কি বলছে সেই বিষয়টার জন্য আপনি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পারেন তারা কি বলছে। আমার কথাগুলো আপনার যদি শুনতে অসুবিধা হয় তাহলে দয়া করে আপনি আমার এই লাইভ থেকে চলে যেতে পারেন। এতে কোনোই অসুবিধা নেই। দয়া করে আমার মতামতই আমি বলব। কারণ এই মতামতগুলো আমি তৈরি করি। আমি সব জায়গায় উপস্থিত থাকি এবং সেখান থেকে শুধু তৈরি করে নিয়ে আসি। অতএব আপনি আমাকে
যে বিষয়টা নির্দেশ করবেন সেরকম হবে না তো। ধন্যবাদ আজিম আলী। আপনাকে আপনার অধৈর্য হলে আপনি চলে যেতে পারেন। এতে কোনো অসুবিধা নেই এখানে। ২য় ঘটনার কথা বললাম, অ্যারেস্ট অফ হিন্দু বারবার্স ওভার ফলস ব্লাসফেমি ক্লেইম ইন লালমনিরহাট, এটা আপনি জানেন। তারপরের ঘটনা হলো অ যে এ ঢাকায় দুর্গা টেম্পল, খিলক্ষেতের দুর্গা টেম্পলকে ভেঙে দেওয়া হয়। এই ৩ টি ঘটনা ঘটলো গত প্রায় ৩-৪ দিনের ভেতরে, যদি ভুল না করে থাকি। এই ৩-৪ দিনের ভেতরে এই ৩ টি ঘটনা, আমি অহংকারী নই মাহফুজ আলম, আমি অহংকারের কথা বলছি না। আপনি আমাকে নির্দেশ করছেন আমি কি বলবো না বলবো। আমি আমার মতামত বলব। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মাহফুজ আলম। আপনি চলে গেলেই আমার জন্য ভালো হবে। কারণ আমি অহংকারী নই। আমি আমার মতন আমি যা নিয়ে আসছি বলার জন্য সেটা দয়া করে যদি শুনুন। আর আমাকে কি বলার জন্য জোর করবেন সেটা তো নয়। আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করি কি করি না সেটা বিষয় নয়। বিষয়টা হলো আমি বাংলাদেশের পক্ষে কাজ করি, বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষে এবং আপনারও পক্ষে। কারণ যে মবের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনাকেও আঘাত করবে। আপনার পরিবারকে আঘাত করবে, মাহফুজ আলমকে বলছি। আপনার পারিবারিকভাবে আপনার হয় হয় আপনার ভাই, বোন, পাড়া প্রতিবেশী দেখবেন কেউ না কেউ আক্রমণ হবে। অতএব কথাগুলো ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য বলছি যে আজকে উইকেন্ডে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং থাকে না, অতএব তারা কি বলছে সেটা তো আমারও জানা নেই, আপনারও জানা নেই। ধন্যবাদ আপনি। আমি আমার মূল কথাগুলো বলতে চাচ্ছি যে সেগুলো হয়তোবা আপনি শুনলে আরেকটু ভালো লাগবে বা বুঝতে পারবেন। যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটলো যে অনেকগুলো ঘটনা ঘটে। তার ব্যাপারে গত ৩, ৪, ৫ দিনের যে ঘটনাগুলো ঘটলো সেটার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো ৩ টি ঘটনাই প যুক্ত হলো বাংলাদেশের নাগরিক কিন্তু তারা হিন্দু। রেপ করা হলো, ভিডিও করা হলো এবং সেটাকে তুলে ধরা হলো সামাজিক মাধ্যমে। আ দুর্গা টেম্পল বলা হচ্ছে সরকারি জায়গায়। বাংলাদেশে বহু অন্যান্য ধর্মের বহু মন্দির, মসজিদ বা আরো অন্যান্য কিছু রয়েছে যেগুলো সরকারি জায়গায়। নিশ্চয়ই সরকারি জায়গার পুনরুদ্ধার করার জন্য একটা প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা সে মন্দির এবং মসজিদের যারা তদারকি করেন তাদেরকে নিয়ম মাফিক নোটিশ দেওয়া প্রয়োজন এবং সেইটার ভেতরে যে ইয়েতে দুর্গা টেম্পলের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেসবগুলো ধর্মপ্রাণ হিন্দু সমাজের তাদের খুব আত্মার সম্পর্ক ওদের সাথে এবং সেসবগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং লাইভে দেখানো এটা কিন্তু তাদের কে অনেক কষ্ট দিয়েছে। মারাত্মক কষ্ট দিয়েছে। এটাকেই বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানা হয়েছে। এবং সেই কথাটিই আমি বলছি যে এই ধর্মীয় আঘাত আ যেহেতু আনা হয়েছে এই ৩ টি বিষয়েই এবং এটা নিয়ে এখন বিশ্বব্যাপী আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি যে আজকে এই মুহূর্তে জুনের ২৮ তারিখ আজকে নিউ ইয়র্ক সিটিতে লোকেশন ডাইভার্সিটি প্লাজা জ্যাকসন হাইটসে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এটা তীব্র ঝড় উঠেছে। এই ঘটনাগুলো পরস্পর ঘটে যাওয়ায়। মুরাদনগরের ঘটনায় ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বক্তব্য জানতে চাই। আমার শুধু এইটুকুই চাওয়া। এটা বলেছেন সিনিয়র সাংবাদিক যে কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক স্বাগত আলী সাগর। তিনি তার সামাজিক মাধ্যমে এই কথা বলেছেন। অর্থাৎ বিশ্বব্যাপী সমস্ত বাঙালিদের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ঘটনাগুলো দ্রুততম সময়ের ভিতরে ঘটে যাচ্ছে। কিছুক্ষণ আগে, ঘন্টা ২ আগে পটুয়াখালীর রাঙ্গাবালিতে
ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়িতে এসে রাতের অন্ধকারে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল যখন, তখন সেখানকার ভিডিও আমাকে পাঠানো হয়েছে। আমি ইচ্ছে করলে এই ভিডিওটা এখানে সম্প্রচার করতে পারতাম। কিন্তু সেই ভিডিওটা সম্প্রচার না করে যে কাজটা করছি আপনাদের সাথে আমার মতামতটুকু শেয়ার করছি। আ সেটা হলো যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়ি থেকে এভাবেই রাতের আঁধারে হাত পা তুলে বেঁধে নেওয়া হচ্ছে। ছাত্রলীগ নেতা কালাম গাজী ৫ই অগস্ট পরবর্তীতে মামলা এবং হামলার কারণে বাড়িতে আজও পর্যন্ত ফিরতে পারেনি। আজিম আলী, আপনি কি আগামীতে সরকারের পদত্যাগ দেখেন কিনা? এটার সময় সাপেক্ষে বলা যাবে যে সরকারের পদত্যাগ, এই সরকার তো আসলে ইন্টারিম গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা বলছে, এটা কিন্তু সাংবিধানিক কোনো সরকার নয়। বাংলাদেশের সংবিধান অনুসারে এই সরকারের কোন ধরনের অস্তিত্ব নেই। অতএব এই সরকারের উচিত ছিল ৯০ দিনের ভিতরেই নির্বাচন দিয়ে সরে পড়া। তাহলে হয়তোবা তাদের যে সরকার আসতো নির্বাচিত সরকার, সেই সরকার তাদেরকে আ সেফ এক্সিট হয়তোবা দিতে পারত। কিন্তু এই মুহূর্তে এটা আ ব পরবর্তী সরকারের উপর নির্ভর করবে, নির্বাচিত সরকারের উপর। তারা কি করবে না করবে, তো আমি ফিরে আসি আমার আলাপে। পটুয়াখালীর রাঙ্গাবালির কথা বললাম। সেখানে যারা আমার সাথে কথা বলছিলেন, তাদের সাথে যখন আমি বলেছিলাম যে, আপনারা গ্রামবাসীরা আ নেমে আসুন এবং গ্রামবাসীরা বলুন, ধরুন যে এই অত্যাচার আপনারা সহ্য করবেন না। কিন্তু সেখান থেকে বলা হলো, সেই স্থানটুকু বলে দিচ্ছি, পটুয়াখালী জেলা, রাঙ্গাবালী উপজেলা, মৌডুবি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ সময় রাত ১টা এই ঘটনা ঘটে। তারা সেখান থেকে আমাকে জানায় যে মানুষের ভেতরে এমন একটা ভয় ঢুকেছে যে কোনো প্রতিবাদ করলেই তার উপরেই বিপদ হবে। তার মাঝে প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ, মানুষ বিপদে পড়লে কোথায় যাবে? এই যে অবস্থা বাংলাদেশের, মানুষের মনের ভিতরে একটি বিরাট আ ভয় ঢুকে গেছে। যে ভয়, যে এই বাংলাদেশে এখন হিন্দুদের উপর অত্যাচার, রেপ, মন্দির ভাঙ্গা, আম আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া পটুয়াখালী রাঙ্গাবালী থেকে। এ সকল এখন প্রতিদিনের ঘটনা। এবং মানুষের মনের ভিতরে তীব্র ভয় যে প্রতিবাদ করলেই তার উপর বিপদ হবে। কারণ প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। তারপরের কথা যেটা, দখলদার ইউনুস কালে সাংবাদিকতার এই গত ২৪ ঘন্টার আরেকটা কথা বলি, তুলে ধরি। একজন সাংবাদিক, আমার মনে হচ্ছে এটা 24 নামক কোন একটা টেলিভিশন, 24 চ্যানেল, কলিমুল্লাহ মুরাদনগর উলঙ্গ এবং বাংলাদেশ এবং মব কিং। এটা তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলাপ করলাম। দখলদার ইউনুস কালে সাংবাদিকতার কি নমুনা, সেটা আজকে দেখা গিয়েছে চ্যানেল 24 এ। সেখানে একজন সাংবাদিক তার মাইক তুলে ধরেন, যারা আজকে দোলযাত্রায় ছিলেন, প্রশ্ন করেন। যিনি উত্তর দিচ্ছিলেন তিনি উত্তরে বলছিলেন যে তাদের যে দুরবস্থা তার কথা তুলে ধরাতেই সাংবাদিক আসলে সন্ত্রস্ত অবস্থায় সে সেখান থেকে মাইকটিকে সরায় নেয়। নট অনলি সে, এমনকি যিনি উপস্থাপনা করছিলেন তিনিও দ্রুততম সময়ে তার রিপোর্টারকে ধন্যবাদ দিয়ে সেই প্রসঙ্গ পাল্টিয়ে ফেলেন, অন্য কথায় চলে যান। অতএব বিষয়টা হলো, আজকে সাবেক সেনা অফিসারকে কোপানো হয়েছে, সেটা নিয়ে কিছু বলেন। এই ভিডিওটাও আমার কাছে আছে। এই ভিডিওটাও আমাদের কাছে আছে এবং এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে যাচ্ছে। এবং দখলদার ইউনুস কালের সাংবাদিকতা, যেখানে প্রশ্ন করার স্বাধীনতা নেই, জবাব শোনার নেই,
এই সাংবাদিক হিন্দু নারীকে লাইভ সম্প্রচারে মাইক্রোফোন ধরেছিল। কেন? সম্ভবত সে আশা করেছিল নারীটি বলবে, ইউনূস স্যারের অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা চমৎকার পরিবেশে পূজা পালন করছি, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু যেটা ঘটলো সেটা ঘটলো তার বিপরীত। যেই মুহূর্তে নারীটি একটু ভিন্ন সুরে কথা বলা শুরু করলো, অর্থাৎ ইউনূস গংদের সাজানো চিত্রের বাইরে কোনো বাস্তবতা ফুটে উঠতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সেই সাংবাদিক তড়িঘড়ি করে মাইক টেনে নিল। এই ঘটনার সময় রিপোর্টার শুধু নয়, সঞ্চালকও ভয়ে কম্পমান ছিলেন। কেহই সাহস করে কথা চালিয়ে যেতে সাহস করেননি। এই হলো যদি হয় অবস্থা বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে গণমাধ্যম বান্ধব শাসক বলেছেন, যাকে সকলে এখন ডাস্টবিন শফিক হিসেবে বলে, সে বলছে বিশ্বের সবচেয়ে গণমাধ্যম বান্ধব শাসক হলো ডক্টর ইউনূস, এবং দাবি অনুযায়ী বাংলাদেশে নাকি এখন সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম চালু আছে। এই ছিল মিডিয়া ফ্রিডমের নমুনা, যে নারীকে প্রশ্ন করাতে সে যখন এই সরকারের আমলে তাদের উপর যে কি অত্যাচার হচ্ছে সেসবগুলো নিয়ে উনি কথা বলা শুরু করলেন, তখনই মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো বা মাইকটা সরিয়ে নেওয়া হলো, এবং সেই সাথে সঞ্চালক এবং রিপোর্টার দুইজনই ভয়ে কম্পমান ছিলেন। কারণ আপনাদের কাছে বহু উদাহরণ আছে যে তাদের এই ভুলের জন্য যে তারা এই সরকারের সমালোচনা কেউ করলো, অনলাইনে বা টেলিভিশনে তাদের চাকরি চলে যেতে পারে। বাংলাদেশের ভিতরে যেটা মিডিয়ার সামনে ভেসে উঠলো ভুল করে, আজকে সেটাই দেশকে লাড়ে দিয়েছে। আর এরকম 70% ভিডিও যা মানুষের চোখে পড়ে না, ব্যাপারে আপনাদের বক্তব্য কি? নিতাই, ডক্টর নিতাই মনে হয়, NETAY, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে দ্য ভয়েস আমেরিকান পত্রিকা যেখানে আমি কাজ করি, আপনারা আপনাদের এই সংবাদগুলো যেসবগুলো বাংলাদেশে প্রকাশিত হয় না সেসবগুলো আমাকে যদি পাঠান, তাহলে আমি সেসবগুলো এখান থেকে সম্প্রচার করব, এবং আপনারা বাংলাদেশে মানুষ দেখতে পাবেন যে সংবাদগুলো বিশ্ব গণমাধ্যমে উঠছে। আপনাদের সকলের জন্য আমি জানিয়ে রাখি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনারা এই বিষয়গুলো পাঠাতে পারবেন, সেটা হলো +1 দিয়ে তারপর 703-677-0679। আমি রিপিট করি, +1 দিয়ে 703-677-0679। আপনারা আবারও একটু, যারা এখন নতুন যোগদান করলেন, আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা যদি একটু আমাকে জানান, তাহলে আমার জন্য ভালো হয়। মোহাম্মদ ইকবাল, যুক্তরাষ্ট্রে কি করছে খলিলুর? যুক্তরাষ্ট্রে খলিলুর সম্বন্ধে একটু বলে রাখি। খলিলুর কে বাংলাদেশের লিংক প্লিজ, হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, সেটা আমি কিভাবে দেব জানেন? হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, 703-677-0679। খলিলুর রহমানকে বাংলাদেশের তথাকথিত একটা মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা হিসাবে, যে ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান, আমি বলছি সেনাবাহিনীর প্রধান, যখন রাশিয়াতে ছিলেন। এবং সে যোগদান করেই প্রথম তার এজেন্ডা ছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে সেখানে ইউনূসের অথবা জামায়াতে ইসলামের পক্ষে কাজ করে এরকম কোন একজনকে সেখানে নিয়োগ দেয়। সেটা আজও পর্যন্ত সম্ভব হয়নি, কিন্তু হবে না বললে তো আমরা সবকিছুই হচ্ছে যেটা আমরা আশা করি না। কিন্তু সেটা না হওয়াতে সে একটু প্রেসারে আছে, আমার যেটা মনে হয়। সেই বাস্তবতা সে হয়তোবা এখন ইউনাইটেড স্টেটসে এসেছেন, পরবর্তী কি করবে না করবে সেসব আলাপ আলোচনা করার জন্য। কার সাথে করবে সেসবগুলো আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আবার তুলে ধরব। এই মুহূর্তে মাহফুজ আলম ভাই, তুষার যে নীলাকে আচ্ছা, বাস্তবতা প্রশ্ন করাও অপরাধ, উত্তর শুনতে চাও আরো বড় অপরাধ এই ডক্টর ইউনূসের সময়।
যদি তা ইউনুস সত্যের বাইরে যায়। আবারও বলছি, এই ইউনুস সময়ে বাস্তবতাটা হলো, প্রেস ফ্রিডমের বাস্তবতাটা হলো প্রশ্ন করা অপরাধ, উত্তর শুনতে চেয়া তার চেয়ে বড় অপরাধ। যদি তা ইউনুস সত্যের বাইরে যায়। চ্যানেল 24 এটা হয়েছে। আজকে আমি এই অসময়ে, আপনাদের জন্য অসময়, আমার জন্য অসময়, এই অসময়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি। কারণ দ্রুততম সময়ে বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বাংলাদেশের অনিরাপদ আছেন। আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা ঘরে আপনাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। হাত পা কুপিয়ে কেটে ফেলা হচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। আজিম আলী পাকিস্তানি সেনাপ্রধান ট্রাম্পকে নিয়ে কিছু বলেন। আপনারা সেটা আমি চেষ্টা করব সেখানে আসার জন্য। তার আগে যে বিষয়গুলো নিয়ে আজকে এখন এসেছিলাম কথা বলার জন্য, সেখানে আরো কিছু কথা বাকি থাকলো, সেসবগুলো আর একটু বলে রাখি। বাংলাদেশের বর্তমান যে সরকার অসাংবিধানিক সরকার, বাংলাদেশের সংবিধানে এরকম এই সরকারের কোনো অস্তিত্ব নেই। সেই সরকার নিজেই সরকারের প্রধান ডক্টর ইউনূস নিউ ইয়র্কে উনি স্বীকার করে গিয়েছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইন করে তারা ক্ষমতায় এসেছে, এবং সেখানে অনেক মানুষকে তারা এমন ভাবে ব্ল্যাকমেল করতে পেরেছেন যে তারা বাংলাদেশকে পাল্টিয়ে দেবে, একটা ইউরোপ বানিয়ে দেবে। আমেরিকা থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন্স ডলার আসবে। মাহফুজ আলম ভাই, আমি 10 মাস বাসার বাহিরে, খাওয়া ঘুম নেই। আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করছি। এরকম বহু বাংলাদেশের তৃণমূলের সাধারণ মানুষেরা, যারা পার্টির সাথে যুক্ত ছিল না, আওয়ামী লীগের কথা বলছি, তারা এরকম বহু মানুষ। অতএব আপনাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে রক্ষা করে চলতে হবে, এবং শীঘ্রই এভাবে বলবো যে রাত যত গভীর হয়, সকাল বা ভোর তত দ্রুত বা তত কাছে চলে আসে, সেই ভরসায় আমাদের থাকতে হবে। তবে বাংলাদেশে যে দুরবস্থা এখন চলছে, সেই দুরবস্থা আর বেশি দিন চলতে হয়তোবা দেওয়া আপনারাই দেবেন না। ডক্টর ইউনূসের উপর যে সাধারণ মানুষ বা কিছু কিছু মানুষ ভরসা করেছিলেন যে বাংলাদেশে উনি ক্ষমতা দখল করে এমন কিছু করবেন যে বাংলাদেশ ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড হয়ে যাবে। তাদের মাঝে অনেকেই আবার আমাদের পরিচিত, অপরিচিত। তাদের এখনো অনেকেই আছেন যারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করেছেন তো করেছেনই। আর কিছু কিছু আছে তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা সামাজিক মাধ্যমে তাদের কথা লিখছেন। একজন সিনিয়র সাংবাদিক সাঈদ তারেক আজকে উনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সেটা আপনারা সাঈদ তারেককে গিয়ে দেখতে পারেন, যে উনি লিখেছেন সকলই গরল ভ্যাল। উনি অনেক লম্বা করে লিখেছেন, কিন্তু কিছু অংশ আপনাদেরকে আমি আসলে পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, শুরু করেছেন সকলই গরল ভ্যাল। এই যে আমরা এত আশায় বুক বাঁধলাম, প্রফেসর সাহেব একজন উপযুক্ত লোক, প্রফেসর সাহেব একজন ওয়ার্ল্ড রিনাউন্ড পারসন, সারা দুনিয়ার দুয়ার তার জন্য অবারিত, যেখানে যার কাছে গিয়ে টাকা চাইবেন বস্তায় বস্তায় নিয়ে ফিরবেন, দেশটা তিনি বদলে দিবেন। এই যে স্বপ্ন 11 মাস হতে চলল, চেয়ারগুলোই কিছু চেহারা বদল ছাড়া কোনটা পূরণ হলো? দেশে মৌলিক কি পরিবর্তনটা এলো? সবই তো চলছে তার ভাষায়, মানে সাঈদ তারেকের ভাষায়, আগের মতো। তিনি বলছেন ছাত্রলীগ যুবলীগের জায়গায় এসেছে আরেক সেট, কিন্তু উনি নাম উল্লেখ করেননি। আগের মতোই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, বদলি বাণিজ্য, ঘুষ দুর্নীতির মহোৎসব চলছে। আগে মহোৎসব ছিল কিনা সেটা বাংলার মানুষ জানে, কিন্তু এখন যে চলছে সেটা কিন্তু উনি স্বীকার করেছেন। এখনো চলছে গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য, রিমান্ড বাণিজ্য, জামিন বাণিজ্য। ব্যবসায়ী সিন্ডিকেট গুলো আরো সক্রিয়।
আগে জামাত শিবির পেলে পিটিয়ে পুলিশে দেওয়া হতো, এই কথাটা একেবারেই সত্য নয় আমার মনে হয়। কারণ সাঈদ তারেক সাহেব অনেক বৎসর ধরেই বাংলাদেশে থাকেন। এখন উনি আমেরিকাতে থাকেন। যাওয়া আসার মধ্যেই থাকেন। উনি ডক্টর ইউনূসের আগমনে খুশি হয়ে আমি বলব যে উনি সমর্থনই করেছিলেন। এখন যে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, এটাকে সমর্থন করতে গিয়ে উনি বলেছেন যে আগের মতন এই নাকি এই কাজটা হচ্ছে, এটা আসলেই সত্য নয়। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল। নো, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ৩রা অগাস্ট। এখন জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আগে বলি ছিল উন্নয়ন দরকার, উন্নয়ন, এখন শুনি সংস্কার, সংস্কার। আগের এটা বুলি নয়। আগের এটা সত্য সত্যিই উন্নয়ন হয়েছে। এখনটা বুলি সংস্কার, সংস্কার শুনতে পাচ্ছেন। কিন্তু সংস্কার যেসব হচ্ছে, সেই সংস্কারগুলোর একটা লিস্ট আমার কাছে আছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দেব। আগে বলতো শেখ হাসিনার সরকার বারবার দরকার। এখন বলছে ইউনূস সাহেবের সরকার ৫ বছরের দরকার নির্বাচন ছাড়া। আগেও নির্বাচনের কথা বললে মুখ ঘুরিয়ে ফেলতো, এখনো ও কথা তুললে মুখ শুকিয়ে যায়। শেখ হাসিনার সময় এত শুনলাম, আসিফ নজরুল সাহেব বলছেন ২৬ লাখ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে। জানা গেল না এদের কয়জনকে ফেরত পাঠানো হয়েছে। জানলাম না ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী কয়টা চুক্তি বাতিল করা হয়েছে। উল্টো দেখলাম ভারতই কয়েকটা স্থগিত বা বাতিল করে দিয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত আনা গেছে, খেলাপি ঋণের কয় টাকা ফেরত আনা গেছে, এই সবগুলো সবই সকলই গরল ভেল নামক সাঈদ তারেক ওনার ফেসবুক পোস্টে লিখেছেন, এবং আপনার ইচ্ছা করলে ওনার ফেসবুকে গিয়ে সেটা দেখতে পারেন যে এই বিষয়গুলো যে যারা যেভাবে ডক্টর ইউনূস এই মানুষগুলোকে, এই এমনকি সাংবাদিকদেরকেও তার পক্ষে নিয়েছিলেন, তারা এখন তাদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু আগে একজন কেউ প্রশ্ন করেছিলেন যে আ ওই একজন আমেরিকাতে কি করেন? বাংলাদেশের প্রায় সকল জায়গায়ই তো ডক্টর ইউনূস আমেরিকান নাগরিকদেরকে বসিয়ে রেখেছেন। অতএব কার নাম বলতে কোনটা সেটা গুলিয়ে ফেলবো অনেক সময়। কিন্তু আপনারা জানেন যে আলী রিয়াজ নামক একজন আমেরিকান, তিনি এখন বাংলাদেশে বসে বাংলাদেশ সংস্কারের একটা প্রধান গুরুদায়িত্ব নিয়ে বসে আছেন। ওনাকে আমি লক্ষ্য করেছি ওয়াশিংটন ডিসিতে সর্বদাই বাংলাদেশ সরকারের সম্বন্ধে তীব্র সমালোচনা করতে এবং বিভিন্ন সেমিনার গুলোতে উপস্থিত আমি তারকে দেখেছি, এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। এখন তিনি বাংলাদেশে বসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের ৫ম, ৬ষ্ঠ, ৭ম তফসিল বাতিল ঘোষণা করার জন্য আলী রিয়াজ সুপারিশ করেছেন। চলুন প্রথমেই দেখে আসি ৫ম তফসিলটা কি। ৫ম তফসিল হলো বঙ্গবন্ধুর ৭ই মাসের ভাষণ, যেটা ঐতিহাসিক ভাষণ। যে ভাষণকে নিয়ে আপনি সারা জীবন গবেষণা করা হচ্ছে অনেক ইনস্টিটিউটে, এবং এটা বাংলাদেশের মুক্তিকামী বাঙালির জন্য দিক নির্দেশনা ছিল, ঐতিহাসিক ভাষণ। ৬ষ্ঠ তফসিল বঙ্গবন্ধুর ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা। এই আলী রিয়াজ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধান থেকে মুছে দিতে চান। তারপর ৭ম তফসিল ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের বৈধতা। অতএব মুজিবনগর সরকার, যেই সরকারের তত্ত্বাবধানে বা আন্ডারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই সরকারকে তিনি সেই তফসিলকে উনি সংবিধান থেকে সরিয়ে দিতে চাচ্ছেন ডক্টর আলী রিয়াজ, আমেরিকান নাগরিক, বাংলাদেশে এখন বসে বাংলাদেশের। এখন আমরা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছি যে সংবিধান সংস্কার কমিশনে ওরা কারা। মালয়েশিয়ায় ডক্টর ইউনূসের সফর নিয়ে কি বলবেন? বাংলাদেশে যে উগ্রবাদ, যে ইসলামী উগ্রবাদের উন্নয়ন ঘটানো হচ্ছে ডক্টর ইউনূস, সেটা রিফিল করার জন্য উনি যাচ্ছেন মালয়েশিয়ায়। এবং সেটা আরেকটা বিষয় যে বাংলাদেশের
একজন অনির্বাচিত সরকার প্রধান প্রতি মাসে অন্ততপক্ষে ২ বার বিদেশ যান, এটা অস্বাভাবিক একটা ঘটনা। এটা বাংলাদেশের জনসাধারণের মানুষের পয়সার উপর একটি বিরাট অস্বাভাবিক ঘটনা, এবং এটা থেকে বাংলার মানুষ কখন মুক্তি পাবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল ডক্টর আলী রিয়াজ আমাদের ৭২ এর সংবিধান থেকে মুছে দিতে চান, তাহলে আমরা বুঝতে পারছি এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে মুছে ফেলতে চায়। এরা জামাতের প্রেতাত্মা, এরা একটি স্বাধীনতা বিরোধী চক্র, এরা ৭১ বিরোধী চক্র। এবং সত্যি তারা এই ডক্টর ইউনূস ভয়েস অব আমেরিকার ইন্টারভিউয়ে সাংবাদিক আনিস আহমেদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, রিসেট বাটন ক্লিক করে দেওয়া হয়েছে, আগের সমস্ত কিছু নাই। এই জন্য তারা সে যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা শপথ গ্রহণ করলেন, সেই দিনকে নতুন বাংলাদেশ দিবস। নতুন বাংলাদেশ আপনি কপি করলেন তো ডক্টর ইউনূস, আপনি তো কপিক্যাট। কারণ নতুন বাংলাদেশ এরশাদের, নতুন কিছু চিন্তা করা উচিত ছিল। আপনাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়ে দিতে পারতেন। তা আবারও বলি, এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে মুছে ফেলতে চায়। এরা জামাতের প্রেতাত্মা, একটি স্বাধীনতা বিরোধী চক্র। এদের প্রতিহত করুন প্রতিনিয়ত। আপনারা কি আমার কথা আসলে শুনতে পাচ্ছেন কিনা আর একটু জেনে রাখি। আজকে আমার ফেসবুকে আপনারা দেখতে পাবেন যে ৫ অগস্ট সেনাবাহিনীতে থাকা যেসব জামাত হিজবুত তাহরীর সদস্যদের মাধ্যমে সামরিক কূ সংগঠিত হয়েছিল, তাদের কয়েকজনকে জামাতের অফিসে ৬ অগস্ট ভিডিওতে সুস্পষ্ট দেখা যাচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, মিষ্টি খাচ্ছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, বিজয় উল্লাস প্রকাশ করছে। এই ভিডিওগুলো আমরা যেরকম সংগ্রহ করছি আপনাদের সাথেও শেয়ার করছি ফেসবুকে, সামাজিক মাধ্যমে, যাতে করে আপনারা দেখতে পাবেন যে কি করে একটি বিন্যস্ত, সাজানো গোছানো বাংলাদেশ, যেখানে আগে ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর দ্বারে আমরা ঘুরতে যেতে হতো, সেই দেশকে একটি প্রায় স্বনির্ভর দেশে রূপান্তরিত করার হাত থেকে একদম ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে। সেই প্রেস ফ্রিডমের কথা যেটা একটু আগেই আমরা বলেছিলাম, যে যাকে এখন তাচ্ছিল্য করে অনেকেই ডাস্টবিন শফিক হিসাবে বলেন, এই ডাস্টবিন শফিক বলেছেন এবং তার গুরুর নির্দেশে তিনি বলেছেন, বাংলাদেশে এখন নাকি সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম বিদ্যমান, এমনকি উন্নত দেশের চেয়েও। তাহলে আপনারা সকলেই চিনেন ডেভিড বার্গম্যানকে, যিনি গত সরকারের একজন তীব্র সমালোচক ছিলেন। এমনকি ওয়াশিংটন ডিসিতে কয়েকবার ওনার বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে যে উনি বক্তৃতা করছেন, সেখানে আমি উপস্থিত থেকে প্রশ্ন করেছিলাম। জি, ম্যানকাইন্ড, পাঁচথান, পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলা মৌরবী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড, আজ রাত ১টায় প্রবাসী স্ত্রীকে হাত পা বেঁধে তুলে নিয়ে গেছে, কোনো নিরাপত্তা নেই। এটা আমি আজকের কথার প্রারম্ভেই বলেছি, এবং এইসবগুলোর আমাদের সংগঠিতভাবে সাধারণ মানুষকে নেমে আসতে হবে, না হলে আমাদের আসলে মুক্তি নেই। প্রেস ফ্রিডমের কথা তিনি যেটা বলছেন, সেটা সম্বন্ধে ডেভিড বার্গম্যান গত ২৪ ঘন্টা আগে উনি সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন, সেটা আমি আপনাদেরকে শুধু হেডলাইনটুকু জানিয়ে দিতে চাই, তাহলে বুঝতে পারবেন যে একজন তীব্র সমালোচক শেখ হাসিনা সরকারের, তিনি এই সরকারের মুখপাত্রের কথাটাকে কিভাবে ফিরিয়ে দিলেন। তিনি বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই। তিনি নাম লেখে বলেছেন, উনি ৫ জন সাংবাদিকের নাম লিখেছেন, কিন্তু আসলে সেখানে আরো অনেক সাংবাদিকরা জেলে রয়েছেন। এবং তিনি বলছেন, নো এভিডেন্স লিঙ্কিং দ্য ডিটেইনড জার্নালিস্ট টু ক্রাইমস। ব্রিটিশ জার্নালিস্ট ডেভিড বার্গম্যান, উনি ওনার
কথায় আজকে এই কথাটা তুলে ধরেছেন। অতএব পৃথিবী এখন আর অন্ধ নয়। ডক্টর ইউনূস কি করছেন পৃথিবী ইতিমধ্যে আসলেই জেনে গিয়েছে। অতএব পৃথিবী যখন ইতিমধ্যে এই বিষয়গুলো জেনে গিয়েছে, আমার আপনার সুস্পষ্ট তথ্য যেটা একজন কিছুক্ষণ আগে মাহফুজ আলম বলেছিলেন যে, আমার উনি আমার উপর একটু মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। আমিও দুঃখ প্রকাশ করছি আপনার প্রতি যদি আমি কোনো আ অন্যায় কথা বলে থাকি। কারণ আমি এসেছিলাম আমার মতামতগুলো তুলে ধরতে। আপনি যখন বলছেন আমার মতামত না দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মতামত, তখন আমি ভাবলাম যে আপনাকে বলি যে উইকেন্ড এবং স্টেট ডিপার্টমেন্ট তো প্রতিদিন মতামত আমরা জানতে পারি না। তবে কিছু মতামত আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাহফুজ আলম আপনি থাকুন আমার সাথে। আপনি যে অনেকদিন ধরে দেশে ১০ মাস ধরে বাড়িতে ফিরতে পারছেন না। এটা খুবই দুঃখজনক ঘটনা এবং ডক্টর ইউনূস এবং তাদের বা গোয়েন্দারা যারা আপনারা আমার কথা শুনছেন, আপনাদের সকলের কাছে বলি, পুলিশ বাহিনীকে বলি, আপনাদের সহযোদ্ধাদের বা সহকর্মীদেরকে হাজার, হাজার সহকর্মীকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের লাশ টাঙিয়ে রাখা হয়েছে। ৪০০ থানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের এই সরকারকে সহযোগিতা করার আসলে কোনো উপায় নেই। এবং মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো হচ্ছে এবং সেই মামলা নিয়ে যে বাণিজ্য হচ্ছে, আপনারা এটাতে অংশগ্রহণ করবেন না। কারণ আপনারা আপনাদের গোষ্ঠীর মাংস এখন খাবেন না। তাহলে এই ছিল ৫ সাংবাদিকের বিরুদ্ধে উনি বলছেন ৫ সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সেটা বলেছেন। এই সরকার যে বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতা ৭১ এর পরাজিত শক্তির একটা প্রতিবিপ্লব ঘটিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আজিম আলী আমি তো মালয়েশিয়া ডক্টর ইউনূস সফর নিয়ে একটু বললাম। সেটা হলো যে ডক্টর ইউনূস সেখানে গিয়েছেন আসলে বাংলাদেশের যে ইসলামিক উগ্রবাদের যে চারণভূমি উনি তৈরি করছেন সেটার সেখানে যে কি সেখান থেকে আপনারা এই বিষয়গুলো আমার চেয়ে বেটার জানেন। কারণ আমি তো এখানে কাজ করি ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ সম্বন্ধে যে কাজগুলো করে। কিন্তু সেটা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা আমার চেয়ে বেশি জানেন। এবং আপনারা যদি শেয়ার করেন তাহলে আরো বেটার হয়। ৭১ সনকে মুছে দেওয়ার জন্যে ৭১ সনের পরাজিত শক্তিদের প্রতি আর ৭১ পরাজিত শক্তিদের হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে meticulously ডিজাইন করে ৫ই অগাস্ট যে ক্ষমতা দখল করা হলো এবং ডক্টর ইউনূস যেখানে বলেছেন যে সমস্ত কিছু রিসেট করা হবে, সেটা দিন, দিন হচ্ছে। মৃত্যুঞ্জয় ভাস্কর্য। আমরা এর আগের ৫ই অগাস্ট থেকে গত মৃত্যুঞ্জয় ভাস্কর্য ভাঙ্গা পর্যন্ত এর ভিতরে সমস্ত ইতিহাস বলার কোনো এখানে অতিরঞ্জিত হবে। ৩২ নাম্বার ভাঙ্গার কথা অতিরঞ্জিত হবে। দেখুন উনারা প্রতিদিন ৭১ কে ভেঙে দেওয়া হচ্ছে। ৭১ কে মুছে দেওয়া হচ্ছে। মৃত্যুঞ্জয় ভাস্কর্য ভেঙে জুলাই শহীদের নামে নতুন স্মারক নির্মাণের উদ্যোগ নিয়েছে এই সরকার বিজয় সরণিতে গতকালকে। এটা আপনারা লক্ষ্য করছেন। আমাদের স্বাধীনতার ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে এই সরকার। আপনাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্র যে ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল, তাকে জামাতের সহযোগিতায় একেবারেই মুছে দিতে চাচ্ছে। না হলে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা মৃত্যুঞ্জয় ভাস্কর্য ভেঙে সেখানে নতুন ভাস্কর্য ও উন্মুক্ত স্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন এই স্থাপনার নাম হবে জুলাই শহীদের স্মরণে ভাস্কর্য ও উন্মুক্ত স্থান। এরই অংশ হিসেবে শুক্রবার মৃত্যুঞ্জয় ভাস্কর্যের বাকি ৭টি দেয়াল ভেঙে ফেলা হয়েছে। ঠিক বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, ৭১ এর উপর আঘাত, জয় বাংলার উপরে আঘাত। বাংলাদেশের ৭১ না থাকলে বাংলাদেশ থাকবে না। তাহলে আবার তারা পূর্ব পাকিস্তান তারা বানাতে চায়। আবার আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল পড়াতে চায়। এটা আমাদের সকলের জানতে হবে, বুঝতে হবে।
অতএব এই বিষয়গুলোকে আমরা বাংলাদেশের সাধারণ মানুষেরা আপনাদের এসবগুলো প্রতিহত করতে হবে। সকলেই বলছেন বাড়িতে থাকতে পারছি না, হত্যা হচ্ছে, রেপ হচ্ছে, খুন হচ্ছে, দখল হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি প্রতিদিন হাজার হাজার মেসেজ পাই, ছবি আসে, ভিডিও আসে। ভাই আমার বীর বাঙালির আইডিটা একটু দেখবেন, প্রতিদিন অনেক মব ভায়োলেন্সের ভিডিও পাবেন। রফিকুল ইসলাম ভূঁইয়া। আরো একটি বিষয় দিয়ে মোটামুটি শেষ পর্যায়ে আসবো, সেটা হলো ইউনূসের ভিআইপি প্রোটোকলের কারণে একটি বাস একটা মানুষের বুকের উপর উঠে পড়ে। সেটা ৩০ মিনিট ব্যাপী এই বাসের চাকা তার বুকের উপরে বসেছিল। এর চেয়ে ক্রুয়েল আর কি হতে পারে? Due to Yunus VIP protocol and signal halt, the vehicle stood on top of the dead body for 30 minutes. সবচেয়ে লজ্জাস্কর, বিভৎস এবং ক্রুয়েল। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ক্রুয়েল কোন শাসক বাংলার জনগণ দেখেনি। আপনারা দেখছেন, আপনারা এই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। একজন প্রবাসী স্ত্রীকে আজকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, ভিডিও দেখানো হলো। একজন হিন্দু নারীকে রেপ করা হলো, ভিডিও দেখানো হলো। একজন শীল চুল কেটে পয়সা চাওয়াতে সে এবং তার পুত্রকে মব সৃষ্টি করে মারা হলো, তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হলো এবং পুলিশ তাকে জেলে পাঠিয়ে দেওয়া। দুর্গা টেম্পল সরকারি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো এবং তার ভিতরে থাকা মূর্তিগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। ধর্মীয় অনুভূতির রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই বিষয়গুলো এখন প্রতিদিনের বাংলাদেশ। এই প্রতিদিনের বাংলাদেশ যিনি নেতৃত্ব দিচ্ছেন মেটিকুলাসলি ডিজাইন করে, সেই ব্যক্তিটির নাম হলো মোহাম্মদ ইউনূস। তিনি অবৈধ ক্ষমতা দখল করে কি কি নিজের জন্য করেছেন তার একটি ছোট্ট লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। অবৈধ ক্ষমতা দখল ইউনূসের প্রকাশ্য দুর্নীতি। ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করে দিয়েছেন উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষমতা নিয়ে দখলের মনে হয় ১ সপ্তাহের ভিতরে। আরো একটি কাজ করেছেন, আগামী ৫ বছর গ্রামীণ ব্যাংকের অগ্রিম কর মওকুফ ঘোষণা করেছেন। গ্রামীণের নামে বিকাশ, নগদের মতো ডিজিটাল ওয়ালেট পরিচালনার লাইসেন্স উনি নিয়েছেন। তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের চালুর অনুমোদন নিয়েছেন। সরকারি ক্ষুদ্র ঋণ তহবিলের ৭০০ কোটি টাকা গ্রামীণের নামে হস্তান্তর করেছেন। ৭০০ কোটি টাকা গ্রামীণের নামে ৯৯৯ সরকারি জরুরি পরিষেবা পরিচালনার কার্যাদেশ গ্রহণ করেছেন। লাভজনক হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কোন প্রকার টেন্ডার ছাড়াই বিদেশি একটি নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্র না, উনি লাইভে বলেছেন যে যারা বাধা দিবে তাদেরকে যাতে বোঝানো হয় যে এটা দিয়ে দিতে হবে। রোহিঙ্গা সমাধান ব্যতীতই আরাকান আর্মিকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য করিডোর দেওয়ার চেষ্টা করছেন। এরকম বলতে থাকলে আমি সারাদিন বলতে পারব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই, গত ১০ মাসে উনি কি সংস্কার করেছেন? একটি উদাহরণ যদি আপনারা তুলে ধরেন। ১০ মাসে একটি সংস্কার। আমরা যেটা বলি সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া, এটা হলো রাজনৈতিক বিষয় এবং রাজনীতিবিদরা ক্ষমতায় থাকবেন এবং তারাই এই সংস্কার কাজ পরিচালনা করবেন। বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনাগুলোর বিরুদ্ধে আজকে এখন নিউ ইয়র্ক সিটিতে হিউম্যান চেইন এন্ড প্রটেস্ট র্যালি হচ্ছে।
চিন্ময় প্রভুকে ১০ মাস ধরে ১০ মাসের উপর ধরে জেলে রাখা হয়েছে বিনা বিচারে। এবং যে পিতা এবং পুত্রকে লালমনিরহাটে নরসুন্দর বা নাপিত তাদেরকে যে জেলে পুরে রাখা হয়েছে মিথ্যা মত তৈরি করে, এবং ব্রুটাল রেপ অফ হিন্দু ওমেন ইন মুরাদনগর, তারা যে কথাগুলো বলছে, উই ডিমান্ড জাস্টিস নট এনি সাইলেন্স এনি, তার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি এবং আশা করছি সেখান থেকেও লাইভে আমি হয়তো বা কাউকে সংযোগ করতে চেষ্টা করব। এবং ঢাকাতে গতকালকে যেটা ঘটলো আপনারা জানেন যে দুর্গা টেম্পল খিলক্ষেতে ভেঙে দেওয়া হয়েছে। অফিসিয়াল অথরিটি বলছে ইলিগাল ল্যান্ড ইউজ। সাথে সাথে ইন্ডিয়া স্ট্রংলি কন্ডেম করলো এই অ্যাকশনকে এবং বাংলাদেশ সরকার ইন্টারিম সরকারকে রিকোয়েস্ট করেছেন যাতে আপহোল্ড করেন রিলিজিয়াস রাইটস অফ মাইনরিটিস। যে ইম্প্যাক্টটা সেটা হলো যে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে খুব নেগেটিভলি উপস্থাপিত হচ্ছে যে আমরা মাইনরিটিসদের উপর অত্যাচার করি। আর যেটা বাস্তবতা সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নেই, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার নেই, বাংলাদেশে কোনো প্রেস ফ্রিডম নেই, বাংলাদেশের মানুষের ব্যবসা করার অধিকার নেই। এই সমস্ত কিছু থেকে বের হয়ে আসতে হলে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কিছু উপায় আছে বলে আমার এই মুহূর্তে জানা নেই। তবে যে কথাটি বলা জন্য বলে আমি শেষ করব সেটা হলো, ইয়েস, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস প্রতিদিনই বাংলাদেশের এই বিষয়গুলো আমার মাধ্যমে তারা জানেন এবং আমরা চেষ্টা করি উত্তর জানার জন্য এবং সেই উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আজকে এ পর্যন্তই। এইক্ষণ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি চেষ্টা করব নিউ ইয়র্কে যে অনুষ্ঠান হচ্ছে বা যে প্রতিবাদ সভা হচ্ছে সেখান থেকে কাউকে লাইভে কিছুক্ষণ পর সংযুক্ত করা যায় কিনা। সবাই ভালো থাকবেন। আমার এই লাইভটুকু আপনারা যদি আপনাদের সামাজিক মাধ্যমে শেয়ার করে দেন তাহলে সবাই জানতে পারবে আমার কাছ থেকে কি সর্বশেষ তথ্যগুলো নিয়ে আলাপ করলাম। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।